দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এনএন। আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে যে বিজেপি দল এবং তিপ্রামথা তাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে তিপ্রামথা, আইপিএফটি এবং বিজেপি দল মিলে আজকে সরকার গঠন করেছে ত্রিপুরা রাজ্যে। সরকার ত্রিপুরা রাজ্যকে পরিচালনা করছে এই ট্রিপল ইঞ্জিনের মাধ্যমে। আজকে এই সময়ে আমি আইপিএফটিকে একটু সাইডে রাখলাম। আমি আইপিএফটি নিয়ে আলোচনা করব না। আমি বর্তমান সময়ে তিপ্রামথা এবং বিজেপি দলের যে সম্পর্কটা আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনায় থাকছি। প্রথমত আপনারা জানেন দর্শক বন্ধুরা যে যে কোনো প্রদেশের একটি আঞ্চলিক দল সে সর্বদা নিজের অঞ্চলের বা নিজের এলাকার মানুষের স্বার্থে কাজ করবে এবং নিজের এলাকার মানুষের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেই দাবি দেওয়া নিয়ে আলোচনা করবে, আন্দোলন করবে এবং তাদের স্বার্থ সিদ্ধি করবে এবং তাদের আর্থসামাজিকতা যাতে আরও ব্যাপক হারে বৃদ্ধি পায় তার দিকে নজর দেবে এই আঞ্চলিক দল। বিজেপি হচ্ছে সর্বভারতীয় দল। আইপিএফটি এনসি দেববর্মা প্রথম অবস্থা থেকে আমরা দেখতে পেয়েছি যে বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে ওনারা প্রথম থেকেই ছিলেন। এবার তিপ্রামথা দল বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে আজকে এই অ্যালায়েন্সের মধ্যে তিপ্রামথার দুজন মন্ত্রীও রয়েছেন। কিন্তু বর্তমান সময়ে রাজ্যের মানুষ জানতে চাইছে যে তিপ্রামথা এবং বিজেপি দলের সম্পর্ক কি, মানে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি আলোচনা করতে গেলেই প্রথমে আপনাদেরকে বলতে হবে যে 2021 সালে যে আদিবাসী কাউন্সিল নির্বাচনের মাধ্যমে তিপ্রামথা দল জয়ী হয়েছিল এবং এই 2021 সালের এই নির্বাচনের পর থেকেই তিপ্রামথা তাদের অস্তিত্ব জানান দিতে শুরু করে। সে সময় থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি যে বিজেপি একটু চিন্তায় পড়েছে যে এডিসিতে যেখানে 20টি আসন বিশিষ্ট একটি এলাকা, স্বশাসিত এলাকা রয়েছে, সেখানে বিজেপির এই ধরনের কর্তৃত্ব বিজেপিকে অস্বস্তিতে ফেলবে, সেটাই স্বাভাবিক। বিজেপি কিন্তু সে সময় অস্বস্তিতে পড়েছে, সেটা আপনারাও লক্ষ্য করতে পেরেছেন। তো সে যাই হোক, সে সময় আমরা লক্ষ্য করতে পেরেছি কেন্দ্রীয় নেতৃত্ব তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে আলোচনা সাপেক্ষে অ্যালায়েন্সে যোগ দেয় এবং সরকারে আসে। এরপর থেকে আমরা অনেক কিছু দেখেছি। তিপ্রামথা এই অ্যালায়েন্সে যোগ দেওয়ার আগে এবং নির্বাচনের আগেও একটা বক্তব্যে ওনারা স্থির ছিলেন যে যতক্ষণ পর্যন্ত না আমরা রিটেন পাবো, যে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমরা পাবো, যদি কোনো দল আমাদেরকে সমর্থন করে তাহলে আমরা ওই দলের সঙ্গে অ্যালায়েন্স করব। কিন্তু বাস্তবে কোনো দলেই কিন্তু অ্যালায়েন্স করেনি সেই সময়। পরবর্তী সময়ে যখন তিপ্রামথা এবং বিজেপির মধ্যে অ্যালায়েন্স হয় তখনও কিন্তু এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড সমর্থন করেনি বিজেপি। একদিকে তিপ্রামথা দলের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি, একদিকে বিজেপি নেতৃত্বের বক্তব্য, আপনারা সবাই অবগত রয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, তিপ্রামথা দল বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে ক্ষমতায় রয়েছে বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যে। উনি বলেছেন, যেহেতু উনি বলেছেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড যদি আমাদেরকে সমর্থন করে তাহলে আমরা ওই দলকে সমর্থন করব, কিন্তু কোনোভাবে আমরা কিন্তু সেটা পরিলক্ষিত করতে পারিনি এবং রাজ্যের যারা সম্মানিত মানুষরা যারা রয়েছেন আপনারাও কিন্তু সেটা প্রত্যক্ষ করতে পারেননি। কিন্তু তথাপি রাজ্যে বিজেপি এবং তিপ্রামথার মধ্যে অ্যালায়েন্স হয়েছে। পরবর্তী সময়ে আমরা অনেক কিছু দেখেছি। গ্রেটার ত্রিপুরাল্যান্ড যেটা আর বাস্তবে সে সময় আর বেশি দূর এগোতে পারিনি। তারপর আমরা দেখলাম অ্যালায়েন্সের পর কনস্টিটিউশনাল সলিউশন, ইন্টারলোকেটার, সে বিষয়ে আমি এখন আর না গেলেই ভালো, সেটা আপনারা সবাই অবগত আছেন। কিন্তু এতটা বছর 2021 সাল থেকে এখন 2025 সাল শেষ হতে চলেছে, কিন্তু তিপ্রামথা দল ওনাদের স্বশাসিত জেলা পরিষদে কতটুকু মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছে এতদিন পর্যন্ত, সেটা কিন্তু ওই এলাকার মানুষরা বর্তমান সময়ে
প্রশ্ন করতে শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি বা আপনারাও দেখছেন, একদিকে তিপ্রামথার সঙ্গে বিজেপির একটা অ্যালায়েন্স রয়েছে, তথাপি দেখা যাচ্ছে যে বিজেপি দলের কর্মীরা বারবার তিপ্রামথা দলের কাছ থেকে হেনস্থা হচ্ছেন শারীরিকভাবে। এটা কিন্তু নতুন কোনো বিষয় না। জেপি নাড্ডাজি যখন সে সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন, ওনার যখন জম্পুইজলা এলাকায় একটি মিটিং ছিল বিজেপির, আসন্ন 2023 বিধানসভা নির্বাচনের সময় যখন জেপি নাড্ডা ত্রিপুরা রাজ্যে এসছিলেন, তখনও আমরা দেখতে পেয়েছি যে জেপি নাড্ডাজির যখন মিটিং শেষ হয়, তার পরবর্তী সময়ে তিপ্রামথা দলের কিছু কার্যকর্তা বিজেপি দলের কার্যকর্তাদের উপর আছড়ে পড়ে এবং তাদেরকে ফিজিক্যালি অ্যাসাল্ট করে এবং হেনস্থা করে। এটা শুধু এক জায়গায় কিন্তু স্থায়িত্ব ছিল না। খোয়াইতে আমরা লক্ষ্য করতে পেরেছি, সিপাহীজলা ডিস্ট্রিক্টে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে তিপ্রামথা দলের কার্যকর্তারা বিজেপি দলের কার্যকর্তাদের শারীরিকভাবে নিগ্রহ করছে, তাদেরকে কোনো ধরনের মিটিং করতে দিচ্ছে না। এখানে আরও একটি বিষয়, রিসেন্ট যে ঘটনা ঘটেছে, আসারামবাড়িতে যে ধরনের ঘটনা ঘটেছে, যে বিজেপি দলের কার্যকর্তারা মণ্ডলের লোকদের নিয়ে মন কি বাত অনুষ্ঠান শুনছিলেন, সে সময় লক্ষ্য করা গেছে যে তিপ্রামথা দলের কার্যকর্তারা সেখানে আছে পড়ে দু একটা গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়, 8-9টা বাইক আগুন দিয়ে পুড়িয়ে দেয়, ভেঙে ফেলে এবং কয়েকজনকে আহত করেন। এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে আহত ব্যক্তিরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সে সময় আমরা যখন দেখলাম, তখন সেদিন যে ঘটনা ঘটেছে, পরের দিন যখন বিজেপি কার্যকর্তারা জীবিত ছিলেন, মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে এসে বলেছেন, এই ধরনের ঘটনা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই, এই সকল ঘটনা আমরা আর বরদাস্ত করব না। পাশাপাশি আমরা কি দেখলাম, আসারাম বাড়ির ঘটনা রেশ কাটতে না কাটতে আবার জম্পুইজলাতে একটি বাজার মিটিংয়ে বিজেপি দলের কর্মীদের উপর তিপ্রামথার আবারও আক্রমণ। তো এ ধরনের ঘটনা যখন চলতে থাকছে, তখন মানুষের মধ্যে একটা জিজ্ঞাসা কিন্তু তৈরি হচ্ছে যে তিপ্রামথা এবং বিজেপি দলের যে অ্যালায়েন্স রয়েছে, সেটা কত দূর পর্যন্ত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। পাশাপাশি এই ঘটনার পরের দিন আমরা দেখতে পেয়েছি যে বিজেপি দলের যারা ত্রিপুরা রাজ্যের যারা নেতৃত্বরা আছেন, তাদের মধ্যে কয়েকজন মন্ত্রী এবং উচ্চপদস্থ সাংগঠনিক যারা ছিলেন, সাংগঠনিক যারা কার্যকর্তারা যারা ছিলেন, তারা আসারাম বাড়িতে গেছেন এবং সেখানে অনেকে বলেছেন যে ত্রিপুরা কি কারোর বাপের কেনা জায়গা কিনা। সেটাও কিন্তু প্রশ্নে আমরা লক্ষ্য করতে পেরেছি যে প্রশ্নের আকারে রামাপদ জমাতিয়া উনি কিন্তু বলেছেন যে ত্রিপুরা কি কারোর বাপের নাকি। এটা দিয়ে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তিপ্রামথা এবং বিজেপির মধ্যে একটা ক্লেশ শুরু হয়ে গেছে। আমরা তখন ভাবছিলাম যে সেটা হয়তো বা শেষ করবেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, কিন্তু আমরা কিন্তু সেরকম তখন আর কিন্তু আমরা দেখতে পাইনি। পরের দিন আবার কি দেখলাম, পুলিশ মামলা নিয়েছে এবং 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং আমরা কি দেখলাম যে তিপ্রামথা দলের কার্যকর্তা, কয়েকজন কার্যকর্তা বলবো না, অনেকজন কার্যকর্তা সেদিন আসারাম বাড়িতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত করেছে, একটা বিশৃঙ্খল পরিবেশ সেখানে তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের রাজ্যের প্রশাসন সেটাকে কড়া হস্তে ওনারা কিন্তু সেটাকে ম্যানিপুলেট করেছিলেন। তাদের দাবি ছিল তিপ্রামথার যে সকল কার্যকর্তারা এই ধরনের হিংসা সঙ্গে যুক্ত ছিল এবং তাদেরকে যারা পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে ছেড়ে দিতে হবে। এই নিয়ে বাকবিতণ্ডা শুরু হয় পুলিশের সঙ্গে তিপ্রামথা কার্যকর্তাদের। এখানে রাজ্যের মানুষ জানতে চাইছে, এত বড় একটা ঘটনা ত্রিপুরা রাজ্যে হচ্ছে, সেখানে কি তিপ্রামথা সুপ্রিমো কোনো দায়িত্ব নেই? উনি কি কোনো ধরনের ইনিশিয়েটিভ নিতে পারেননি আগে থেকে? এই ধরনের ডেপুটেশন কি তিপ্রামথা সুপ্রিমোকে না জিজ্ঞেস করে হয়েছে?
আশারামবাড়িতে যে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, রাজ্যের সাধারণ মানুষ জানতে চাইছে সেটা কি তিপ্রামথার সুপ্রিমো সেটা কি উনি জানতেন না? জম্পুই জেলাতে যে ধরনের ঘটানো হয়েছে তিপ্রামথার পক্ষ থেকে, সেটা কি তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনি কি জানতেন না? কিন্তু উনি কিন্তু প্রায় সময় ফেসবুকে এসে উনি শান্তি সম্প্রীতির কথা বলেন। উনি প্রায় সময় ফেসবুকে এসে আপনাদের মুখাপেক্ষী হন। উনি বারবার এস্টাবলিশ করার চেষ্টা করেন যে ত্রিপুরা রাজ্যে দেববর্মা থাকবে, চাকমা থাকবে, রিয়াং থাকবে, বিভিন্ন জনজাতীয় অংশের মানুষ থাকবে, পাশাপাশি বাঙালি অংশের মানুষ থাকবে, বিভিন্ন ধর্মগোষ্ঠীর লোক থাকবে। এইভাবে একত্র হয়ে আমরা ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই কথাগুলো কিন্তু উনি বারবার ফেসবুকে এসে কিন্তু বলছেন। কিন্তু রাজ্যের মানুষ, বিশেষ করে এডিসি এলাকার মানুষরা বলতে চাইছেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনি ফেসবুকে এক ধরনের কথা বলছেন, সামাজিক মাধ্যমে এ ধরনের কথাগুলো মানুষ শুনছেন, শোনার পর মানুষ সেটাকে বিচার করছেন যে আপনি সামাজিক মাধ্যমে এসে যে ধরনের কথাগুলো বলছেন সেটা তো বাস্তবের সঙ্গে কোনো ধরনের মিল দেখা যাচ্ছে না। সেদিন বলবো না, গতকালকে মাননীয় আদালতে একটি মামলায় উনি হাজির ছিলেন। সাংবাদিকদেরকে উনি বলেছেন, সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন ওনাকে যে এই ধরনের যে ঘটনাগুলো ত্রিপুরা রাজ্যে ঘটছে, যে তিপ্রামথা দলের কিছু কার্যকর্তা, উচ্ছৃঙ্খল কার্যকর্তা বলবো আমি তাদের, তারা যেভাবে বিজেপি কার্যকর্তাদের উপর আক্রমণ করছে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? উনি গতকালকে সাফ জানিয়ে দিয়েছেন, আবারও সেই ওনার যেই ভাষা, ওনার যেই ভঙ্গিমা, সেইভাবে উনি বলেছেন, ভালো কথা বলেছেন উনি একটা, এবং সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। সেটা আমিও ওনাকে প্রশংসা করছি যেভাবে উনি সেটাকে বিস্তারিতভাবে সাংবাদিকদের সামনে বলেছেন। উনি বলেছেন যে তিপ্রামথা দল হিংসা পছন্দ করেন না, তিপ্রামথা হিংসাকে পছন্দ করে না, তিপ্রামথা দল সবাইকে নিয়ে চলতে চায়, ত্রিপুরা রাজ্যের উন্নতি চায়। ওনার যে জাতি রয়েছে, উনি বারবার বলেন যে পইলা জাতি উলু পার্টি, আগে হচ্ছে জাতি, পরে হচ্ছে পার্টি। উনি এ ধরনের কথা সাংবাদিকদেরকে বলেছেন। পাশাপাশি আরেকটি কথা উনি বলেছেন যে যারা এই সকল উচ্ছৃঙ্খল কাজগুলো করছে, যারা আইনকে হাতে নিচ্ছে, যারা বিজেপি দলের কার্যকর্তাদের উপর আক্রমণ করছে, তারা দানব বিশেষ। উনি তিপ্রামথা কর্মীদের যারা এই সকল উচ্ছৃঙ্খল কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে উনি দানব বলে আখ্যায়িত করেছে। রাজ্যের মানুষ সেটাকে প্রশংসা করেছে এবং সেটা কিন্তু ফলাও করে আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি। কিন্তু উনি বারবার বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিনষ্ট না হয়, তিপ্রামথা দল সর্বদা সজাগ রয়েছে, কারণ ওনারা সরকারে রয়েছে, স্বাভাবিক কারণে ওনাদের একটা দায়িত্ব রয়েছে। কিন্তু আমরা বারবারই দেখছি রাজ্যে তিপ্রামথার কারণে আইন শৃঙ্খলা বা ল অ্যান্ড অর্ডার ব্রেক হচ্ছে। কিছুদিন আগে আপনারা জানেন যে গোমতী ডিস্ট্রিক্টে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে সেখানকার ডিএম এর সঙ্গে সাক্ষাতের একটা বিষয়কে নিয়ে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে, এবং সেই উত্তপ্তর পরিবেশ তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অবগত করেন। সে সময় মানিক শাহ ত্রিপুরা রাজ্যে অবস্থান করছিলেন না। উনি ভার্বেলি তিপ্রামথা সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে বলেছেন যে আমি আগরতলাতে আসি, আমি এসে ব্যবস্থা নিচ্ছি। উনি ব্যবস্থা নিয়েছেন বলেও সাংবাদিকদেরকে জানিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। উনি বলেছেন যে আমি চিফ সেক্রেটারিকে বলেছি একটা কমিটি গঠন করার জন্য, কি হয়েছে সেটা আমি বিস্তারিতভাবে তথ্যের আকারে আমি সেটা আগে জানি, কিন্তু আমি লক্ষ্য রাখবো যে কোনো পক্ষেরই যাতে মানহানি না ঘটে, সবার যাতে সম্মান বজায় থাকে। এ কথা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন সাংবাদিকদেরকে, এবং মুখ্যমন্ত্রী নিজেও স্বীকার করেছেন যে এই বিষয়টাও উনি তিপ্রামথা সুপ্রিমো তথা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে অবগত করেছিলেন। কিন্তু আমরা কি লক্ষ্য করতে পারলাম? মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যকে তিপ্রামথা দল কর্ণপাত করলেন না। তিপ্রামথা দলের কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন করলেন, সেখানে সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করার অভিযোগ ওনাদের বিরুদ্ধে ছিল। যে সাংবাদিকদেরকে ওনারা বলেছেন যে বাংলাদেশি সাংবাদিক, মানে বাংলাদেশি বাঙালি যারা যারা ছিলেন তাদেরকে ওনারা যারা সেখানে প্রেস মিটে ছিলেন
বিশেষ করে সে সময় ডেভিড মুরা সিং নেতৃত্ব দিচ্ছিলেন। ডেভিড মুরা সিংই বলেছেন যে বাংলাদেশি সাংবাদিক। তো সেই ধরনের যে পরিবেশ একটা তৈরি হয়েছে, তখন কিন্তু সাংবাদিক সম্মেলন আর হয়নি। এবং এর পরবর্তী সময়ে আমরা কি দেখলাম, যে কোনো ধরনের দুঃখ প্রকাশ কিন্তু তিপ্রামথা দলের পক্ষ থেকে করা হয়নি। যে এই ধরনের বাংলাদেশি বলে আখ্যায়িত যে করা হয়েছে তিপ্রামথা দলের পক্ষ থেকে সাংবাদিকদের, কোনো ধরনের ভুল প্রকাশ বা দুঃখ প্রকাশ কিন্তু তিপ্রামথা দলের পক্ষ থেকে করা হয়নি। এরপর আপনারা কি দেখতে পেয়েছেন দর্শক বন্ধুরা? আমরা দেখতে পেয়েছি আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলনের মাধ্যমে গোমতী জেলার যে মহকুমা শাসক অফিস রয়েছে সেখানে তালা দিয়ে দেওয়া হয়, একটি মহকুমা অফিসকে তালা দিয়ে দেওয়া হয়। রাজ্যের মানুষ জানতে চাইছে যে তিপ্রামথা এই সরকারের সঙ্গে অ্যালায়েন্সে রয়েছে, ওনাদের দুজন মন্ত্রীও রয়েছে, কি করে ওনাদের নেতৃত্বে ত্রিপুরা রাজ্য চলছে, ওনাদের নেতৃত্বে ত্রিপুরার মানুষের যে সুখ দুঃখের ভার তিপ্রামথা এবং বিজেপির হাতে রয়েছে। তথাপি এই ধরনের ঘটনা, সেটা অবশ্যই মানুষের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে। যে তিপ্রামথা সুপ্রিমোকে যখন মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি বিষয়টা দেখছি, চিফ সেক্রেটারি আমাকে তথ্যের আকারে যখন সেটা আমাকে দেবে, আমি ব্যবস্থা নেব যাতে কোনো পক্ষেরই সম্মানহানি না ঘটে, কিন্তু সেটা শুনলেন না। তিপ্রামথা দল, অনেকে বলছেন, বর্তমান সময়ে লাগামহীন একটা ঘোড়ায় রূপান্তরিত হয়েছে, সেই ঘোড়াকে আটকানো যাচ্ছে না। অনেকে আবার এও বলছেন যে বর্তমান সময়ে কি তিপ্রামথা সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাত থেকে এই যে কমান্ডিং পাওয়ার সেটা কি চলে যাচ্ছে? আমি কেন বললাম এই কথাটা, অনেকে আমাকে বলেছেন, যারা রাজনৈতিক যারা বিশ্লেষকরা রয়েছেন তাদের সঙ্গে যখন আমি আলোচনা করি, ওনারা বলেছেন যে কিছুদিন আগে রঞ্জিত দেববর্মা উনি একটি প্রেস কনফারেন্স করেছেন। সেই প্রেস কনফারেন্সে উনি বলেছেন যে আমরা এর মধ্যেই বিজেপি দলের পক্ষ থেকে বা বিজেপি দলের কাছ থেকে আমরা অ্যালায়েন্স যে রয়েছে সেটা আমরা তুলে নেব। পাশাপাশি উনি এ কথাও বলেছেন যে পার্লামেন্টারি ইলেকশনে যে পূর্ব আসনে বিজেপি প্রার্থী মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যিনি বোন রয়েছেন, উনিও নাকি ওনার সমর্থন বিজেপি দলের উপর থেকে প্রত্যাহার করে নেবেন। তো এ ধরনের ঘটনা যখন হচ্ছিল সাংবাদিকদের সামনে, তখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন রঞ্জিত দেববর্মাকে যে আপনি যে এই ধরনের প্রেস কনফারেন্স করছেন, সেটা কি তিপ্রামথা সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানেন? রঞ্জিত দেববর্মা সাংবাদিকদের সামনে বলেছেন যে হ্যাঁ, আমি সকালবেলা আমি আলোচনা করেছি মহারাজের সাথে, মহারাজের নির্দেশেই আজকে আমি এই সাংবাদিক সম্মেলন করছি। কিন্তু অবাক করার বিষয়, রাজ্যের মানুষ আপনারা দেখতে পেয়েছেন, যখন তিপ্রামথা সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজ্যে এসে পৌঁছলেন, বিমানবন্দরে যখন সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছেন যে এ ধরনের যে ঘটনা আজকে ত্রিপুরা রাজ্যে ঘটেছে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যে আপনার দল তিপ্রামথা বিজেপি থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে, ইভেন লোকসভা নির্বাচনে পূর্ব আসনে যে প্রার্থী রয়েছে আপনার বোন, উনিও সমর্থন প্রত্যাহার করে নেবেন। উনি তখন সাংবাদিকদের সামনে আচমকা একটু আনইজি ফিল করে বললেন, নাই কই, আমি তো জানি না, আমার কাছে তো সেই খবর নেই। রঞ্জিত দেববর্মা কি এই ধরনের প্রেস কনফারেন্স করেছে? আমি দেখছি বিষয়টা, আমি দেখছি, কিন্তু আমার কাছে সেই তথ্য নেই। তাহলে কি রাজ্যের মানুষ এটা বুঝবে না যে তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কাছ থেকে ধীরে ধীরে কমান্ডিং পাওয়ার চলে যাচ্ছে? তিপ্রামথা দলের সাধারণ কর্মকর্তারা যারা রয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগ তারা তিপ্রামথার যে সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন রয়েছেন, ওনার যে কমান্ডিং রয়েছে বা ওনার যে কমান্ড রয়েছে সেটা ওনারা মানছেন না। সেটা কিন্তু প্রশ্ন অবশ্যই থাকছে এই জায়গাতে। ইতিমধ্যে আপনারা কি দেখলেন দর্শক বন্ধুরা? ইতিমধ্যে আপনারা দেখলেন এত ঘটনার পরেও বিজেপি দলের যিনি সর্বভারতীয় সভাপতি রয়েছেন, মানে ভুল বললাম, বিজেপি দলের যিনি ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, কেন্দ্রের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ, ওনার সঙ্গে তিপ্রামথা দলের
যারা কার্যকর্তারা বা যারা নেতৃত্বরা যারা ছিলেন, ওনারা একটি মিটিং করেন। এত কিছু করার পর মন কি বাত যেটা মানে প্রধানমন্ত্রী বলে থাকেন ভারতবাসীদের উদ্দেশ্যে, সেই মন কি বাত অনুষ্ঠানে আক্রমণ করা হয়েছে, সেটা কি অমিত শাহজি ভালো চোখে দেখবেন? তথাপি তিপ্রামথা দলের নেতৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে মিটিংয়ে করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, একদিকে ত্রিপুরা রাজ্যে সরকারে রয়েছে এই দল, একদিকে এই ধরনের হামলাগুলো হচ্ছে, একদিকে সাংবাদিক সম্মেলন হচ্ছে, একদিকে উনি বলছেন যারা সকল কাজ করছে তারা দানব বিশেষ। তাহলে কি এর মধ্যে একটা স্পষ্ট একটা বাতাবরণ তৈরি হচ্ছে না যে তিপ্রামথা অস্তিত্বকে ধীরে ধীরে তলানিতে যাচ্ছে? সেটা কিন্তু প্রশ্ন করছে রাজ্যের আপামর জনগণ। আজকে আমরা সুদীপ রায় বর্মনের একটা বক্তব্য শুনেছি। সেই বক্তব্যে উনি বলেছেন যে তিপ্রামথা দল বর্তমান সময়ে পুরাতনকে সাহায্য করছে নূতনকে ক্ষতি করার জন্য। উনি কি বলতে চেয়েছেন সেটা আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারছেন। বর্তমান সময়ে আমাদের কাছে যে খবর রয়েছে, বিজেপি দলে প্রায় 4টা গোষ্ঠী রয়েছে। সেই গোষ্ঠীর মধ্যে অনেকে রয়েছেন যিনি মানে যেটা সুদীপ রায় বর্মনের বক্তব্য যদি আমি নেই, সেই বক্তব্য অনুসারে যদি বলতে হয় যে পুরাতনের যে রয়েছে তার একটি পাওয়ার রয়েছে, এবং পুরাতন যারা রয়েছেন ওনারা কিন্তু বারবারই স্বীকার করেন যে তিপ্রামথা দল সৃষ্টি হয়েছে বিজেপির কারণে, সেটা কিন্তু ওনারা স্বীকার করেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে পুরাতনকে সাহায্য করার জন্য তিপ্রামথা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের কাজগুলো করার চেষ্টা করছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুরাতনের জন্য একটা ভালো একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে অমিত শাহজিকে, এবং যিনি নূতন রয়েছেন ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে ধরছেন। তো এই ধরনের ঘটনা থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বর্তমান সময়ে বিজেপি দলে যেমন গোষ্ঠীকন্দল মাথাচাড়া দিয়ে উঠছে, পাশাপাশি তিপ্রামথা দলেও কিন্তু গোষ্ঠীকন্দল মাথাচাড়া দিয়ে উঠছে। তিপ্রামথা দলের একটা অংশ যারা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই ধরনের হোমজেকেলি ডিসিশন বা এই ধরনের বক্তব্য তারা কিন্তু মানতে চাইছেন না, যেটা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওনারা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের একাধিপত্য আর ওনারা মেনে নিতে চাইছেন না বলে একটা মহল থেকে কিন্তু অভিযোগ উঠছে। তাই প্রশ্ন এখানে উঠছে যে সামনেই স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন, 2028-এ বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে কি হবে? কারণ স্বরাষ্ট্রমন্ত্রীকে পুরাতনের যারা রয়েছেন ওনারা কিন্তু এইভাবে বুঝিয়েছেন, হয়তোবা যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন, যে 2028 সাল এবং এডিসি নির্বাচনে যদি তিপ্রামথা দল যদি বিজেপির সঙ্গে না থাকে তাহলে কিন্তু বিজেপি দল ক্ষমতায় আসতে পারবে না। কারণ স্বাভাবিকভাবে কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে এটাই হতে বা সঠিক, ত্রিপুরা রাজ্যে বিজেপি সেই সংগঠন পাহাড়ে নেই, সেটাকে কিন্তু পুরাতনরা বোঝানোর চেষ্টা করছে বলে অভিযোগ করছে রাজ্যের যারা রাজনৈতিক বিশ্লেষক। এখন পুরাতন এবং নূতন বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে বিজেপি দলের জন্য, সেটা আপনারা ভালোভাবে কিন্তু দর্শক বন্ধুরা উপলব্ধি করতে পারছেন। এবং বিশেষ যে বিষয়টা, তিপ্রামথা দলের মধ্যে একটা বিভাজন ধীরে ধীরে কিন্তু সেটা সামনের দিকে কিন্তু বেরিয়ে আসছে। তো এই ধরনের পরিস্থিতির মধ্যে তিপ্রামথা এবং বিজেপি দলের যে অ্যালায়েন্স, সেটা ভবিষ্যতের দিকে আর কতটুকু এগিয়ে যেতে সক্ষমতা পাবে তার দিকে যেমন চেয়ে রয়েছে রাজ্যের সাধারণ জনগণ, পাশাপাশি চেয়ে রয়েছেন এডিসি অংশের মানুষ, পাশাপাশি চেয়ে রয়েছেন বিজেপি দলের কার্যকর্তারা। সেটার দিকেই আমরাও চেয়ে রয়েছি। এ সকল বিষয় নিয়ে অবশ্যই মৃণালী নিয়ে নেন আপনাদের সামনে থাকবে, এবং এই সকল বিষয় নিয়ে যাবতীয় তথ্য নিয়ে আমরা অবশ্যই আপনাদের সামনে সম্মুখীন হব
এবং আপনাদের সঙ্গে এই সকল বক্তব্যগুলো শেয়ার করব। আজকে এই বলে আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি দর্শক বন্ধুরা, কিন্তু দেখতে থাকবেন অবশ্যই মৃণালী নিয়ে নেন। নমস্কার।